আপনাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করে মঙ্গলের দিকে ধাবিত করা। আরবির মধ্যে কি বলেন আপনারা, জালবুল মানাফে। আমি আরবির সাথে এত বেশি ফ্যামিলিয়ার না, বাট জালবুল মানাফে দারউল মাফাসিদ, এটাই তো বলি। তো হায়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে আপনার যত মঙ্গল, সে অমঙ্গলটা সোশ্যালি হতে পারে, ব্যক্তিগতভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, ধর্মীয়ভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে, যত আপনার অমঙ্গল। সেই কারণে আমার নবী সমস্ত অমঙ্গলের খবর রচনা করেছেন কোথায়? বিদায় হজ্জের ভাষণে। এটা আমার নবীর 23 বছরের স্ট্রাগলের পরে আজই 13 বছর মক্কা শরীফে মাত্র 300-400 লোক বা 400-500 লোক বা ইন বিটুইন ইসলাম কবুল করেছে। কিন্তু যেই মদিনা শরীফ এসেছেন 10 বছর, 10 বছরের মদিনা শরীফে যখন ঢুকেছেন, ইট ওয়াজ 12,000 স্কয়ার ফিট অফ মদিনা। যখন আমার নবী দুনিয়া থেকে গেছেন 12 লক্ষ স্কয়ার ফিট মদিনা। 12,000 হিস্টোরিক্যালি যেহেতু এগুলো হয়েছে, আপনি 1-2,000 ইদার উদার করতে পারেন, বাট 12,000 স্কয়ার ফিটের মদিনা। I was asking this question to one of our MPs in United Kingdom. I said, let me ask you a question. That hypothesis, আপনি মনে করেন আপনারা যেটাকে মধ্যযুগ বলেন, আমরা সবাই বলি মধ্যযুগীয় কায়দা। এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা শব্দ দিয়ে মারার জন্য। আমাদের চিটাঙ্গা ভাষায় বলে দিয়ে মারার জন্য, মানে আপনাকে কোনোই মারার জন্য। মধ্যযুগীয় আমার নবী যে রেভলিউশন তৈরি করেছেন, আমি মধ্যযুগীয় আপনাদেরকে বুঝাই। বদরের যুদ্ধে ওয়ার প্রিজনার এসছে, আমার নবী বদরের যুদ্ধে ওয়ার প্রিজনারদের সাথে ডমিনেন্ট ইন্টারন্যাশনাল ল ছিল, they have to be killed, end of the story. It was the dominant international law with regard to the war prisoner. কিন্তু আমার নবী বলছেন, দেখেন আমি এটা হত্যাযজ্ঞ করার জন্য, সেটা আমার কাজও না। এটা আমাদের জন্য, তরুণের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ মেসেজ। উগ্রতা বর্জন করতে হবে। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করছেন, এটা আমাকে বরদাস্ত করতে হবে। আপনি কেমনে মনে করলেন আমি সব জায়গায় আমার এমপি মহোদয় আমার সব কথার সাথে যদি একমত পোষণ করে, হয়তো উনি সম্মানের কারণে, মহব্বতের কারণে করবেন, কিন্তু দুই ব্রেইন কখনো একই বিষয়ে একমত পোষণ করতে পারে না। আপনার রেশনাল এবিলিটি, আমার রেশনাল এবিলিটি এক ধরনের না। কথা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমি চাইতেছি না বুঝাইতে। কারণ মাইন্ডসেট তিন প্রকার, হয় আপনি পারসেপটিভ, নয় আপনি কনসেপটিভ, নয় আপনি ইমোশনাল। পারসেপটিভ মাইন্ডসেট ওরা ইন্টেলেকচুয়াল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর। এদেরকে যদি আপনি খেলতে দেন গাড়ি একটা, এই খেলবে পরে খুলবে আগে। এখন বাবা দিছে মায়ের, বেটা তোমার জন্য এত টাকা দিয়ে কিন, আপনি মেরে লাভ নাই। ওর ভিতরে ডিভাইস ভিন্ন, ও খেলার আগে খুলে দেখতে চাইবে, বিকজ হি ইজ গোইং টু বি অ্যান ইন্টেলেকচুয়াল। বুঝতে পেরেছেন? তার যে মেমোরি রেট এটা অনেক হাই, সে পারসেপটিভ। এরপরে আপনার এখানে কনসেপটিভ মাইন্ডসেট আছে। কনসেপটিভ মাইন্ডসেটের লোক অনেক প্র্যাকটিক্যাল হয়। আপনি মা বাবা বলে কেউ 2 মিনিট ঘরে বসে না, যায় আর আসে, বসে থাকতে চায় না, সে কিছু করতে চায়। আপনি যদি তার জন্য এনভায়রনমেন্ট দিতে না পারেন, তাই আপনি আপনার জাতির কনসেপটিভ মাইন্ডসেটকে দুলিশাত করে দিয়েছেন। তখন অন্য জাতি কি করে? তখন অন্য জাতি নিজের দেশের মধ্যে পরিস্থিতি ঠিক করে আপনার ব্রেইনগুলোকে ড্রেইন করে নিয়ে যায়। কেন? কারণ কনসেপটিভ মাইন্ডসেট পারসেপটিভ মাইন্ডসেটের জন্য রিসার্চ দরকার, রিসার্চের জন্য পয়সা দরকার। আমাদের বড় শুধু আমরা রাষ্ট্রের তো একটা ক্ষমতা আছে, আমার রাষ্ট্র তো সবকিছু করতে পারবে না। আমাদের এখানে বড় বড় পয়সা আছে। আমাদের কথা আমেরিকা ইংল্যান্ডের লোকজন শুনছেন, এটা শুধু মসজিদ বানান আপনারা, আর জায়গায় জায়গায় মাদ্রাসা বানান। শুধু মাদ্রাসা দিয়ে দেশ চলবে না, অনেক কিছু প্রয়োজন। আপনারা যারা স্পেশালি ফ্রম আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউএস, ইউকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, আপনাদেরকে বলবো ঢাকা ইউনিভার্সিটিতে, কুয়েটে টাকা পাঠান। আমাদের কনসেপটিভ মাইন্ডসেটের ছেলেপুলে যেন রিসার্চ করতে পারে। কারণ আমি যদি তাকে মাইন্ডসেট দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? আপনার রাষ্ট্রকে যেই জায়গাগুলোতে তার কন্ট্রিবিউট করা দরকার, সেই জায়গাগুলোতে সে আসতে হবে, আমি গেলে হবে না। এখন ওই জায়গায় প্ল্যাটফর্মটা তৈরি করার দায়িত্ব আমার। আমি যেমন ইটের রাস্তাকে পাকা করব, ঠিক তেমন ভাবে কনসেপটিভ মাইন্ডসেটের লোকের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এখন আমি যদি ওই রেসপন্সিবিলিটি দিতে না পারি, পৃথিবী তো দাঁড়িয়ে থাকবে না। পৃথিবী অক্সফোর্ড খুলে বসে আছে, পৃথিবী ক্যামব্রিজ খুলে বসে আছে, পৃথিবী আরো অনেক MIT, আরো অনেক ধরনের ইউনিভার্সিটি খুলে বসে আছে। পৃথিবী কি করবে? পৃথিবী আপনাকে বলবে বেটা আসো $2 লাখ দেবো। কত? $2 লাখ। আপনাকে 20,000 টাকা
এখানে কেউ দেয় নাই, গনেও নাই কেউ। আপনাকে $2 লাখ দিয়ে নিয়ে গেছে, 10 বছর রিসার্চ করিয়েছে, আপনার ব্রেনটাকে খাইয়ে সে বলে এবার আমার দেশের মধ্যে তুমি মস করো, কোনো অসুবিধা নাই। কিন্তু নেক্সট 200 ইয়ার্স এর জন্য তার লিডারশিপ সে কনফার্ম করে নিয়েছে। কিসের মাধ্যমে? ব্রেইনের মাধ্যমে। বাহুবল দিয়ে লিডারশিপ হয় না, লিডারশিপ ব্রেইন দিয়ে হয়, কনসেপ্টিভ মাইন্ডসেট। তাই যে আমি এই রিয়ালিস্টিক লোকগুলোর জন্য কিছু করতে পারি না, ইমোশনাল মাইন্ডসেট, তিন ধরনের মাইন্ডসেট। যাই হোক, তা আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল ল মেরে ফেলো। আমার নবী বলছেন বেটা আমি মার দাঙ্গা হাঙ্গামা করার জন্য আসিনি। বলেন এদের মধ্যে জিজ্ঞাসা করো, কারণ আমার নবীর স্টেটের কাছে অত টাকা পয়সা নেই যে এদেরকে জেলে দিব। তো জেলে দিলে তো খাওয়াইতে হবে। গোলাম যদি করেন, গোলাম তো আমার নবী শব্দে রাখছে গোলাম, মানে দিস ওয়াজ জাস্ট ইন ওয়ার্ড দ্যাট ইউ আর এ স্লেভ, বাট ইন লেটার ইন স্পিরিট হি ইজ নট এ স্লেভ। ওয়াই? কারণ আমার নবী বলছেন যাহা খাবে তাহা খাওয়াইতে হবে, যাহা পড়বে তাহা পড়তে হবে। তো ইন লেটার ইন স্পিরিট ইউ আর নো মোর স্লেভ। যাক নামে স্লেভ, আমার নবী এটা অ্যাবলিশন করতে পারছেন না, কারণ স্টেজের কাছে অত ফাইনান্সিয়াল সলভেন্সি নাই। কিন্তু আমার নবী তাদের জন্য একটা কোয়ালিটি লাইফ এনশিওর করতে চাচ্ছে। কি করেছেন আমার নবী? তো তোমাদের মধ্যে কেউ লেখাপড়া জানে এমন আছে? তো কেউ কেউ হাত তুলেছে। তো এদিকে আসো, তোমরা আমার মদিনা শরীফের 10টা ছেলেকে অফকোর্ডিয়ান দিলে তুমি মুক্ত। ক্যান ইউ ইমাজিন? This is the first literacy movement in the world. এটা এই পৃথিবীতে কোন বছরে কি কি আপনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার বাস্তবায়নের জন্য। সেই উম্মত যদি 1400 বছর আগে পরে এসে সেই উম্মতের শিক্ষা রেট যদি 20% হয়, আমার নবী কি খুশি হবে? না। দেখেন এটা ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ছেন, নবী সুন্নাত হয়েছে, সওয়াব হয়েছে, কিন্তু আমার নবী শুধু এটা দেওয়ার জন্য আসেন না। আপনি পুরো বিষয়টা ফিলোসফিটা গ্রহণ করেন। এর পরবর্তীতে এখন সবার কাছে তো ওই জিনিসটা নাই। তো আচ্ছা কেউ কেউ তো টাকা পয়সা আছে, কিছু পেটে টাকা পয়সা দিলে আমি চাকরিগুলার খরচ বড় রক্ষা করতে পারবো। তোমাদের মধ্যে কেউ 4000 দিরহাম দিতে পারবে, 2-3 জনে হাত তুলছে, কইটা দাও তুমি মুক্ত। বাকিগুলারে আমার নবী হায় হায় চাচ্ছেন মোটিভেট করার জন্য। আমি মানুষ হত্যা করার জন্য আসি না, এটা আমার মোটো না, এটা আমার মোটিভ না, অবজেক্টিভ না। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এই অবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমার নবী মাত্র 450 অর্থাৎ মক্কা শরীফ মদিনা শরীফের 10 বছরে 87টা ছোট বড় যুদ্ধ হয়। সেই যুদ্ধের মধ্যে কয়জন মানুষ মারা যায়? আমি আমার এমপি সাহেবকে জিজ্ঞেস করেছেন, বড় প্রভাবশালী এমপি ছিলেন, বাট হি ওয়াজ দেবজন অনেস্ট ম্যান। তো ও বলতেছে আই গট নো আইডিয়া। আল্লাহ জাস্ট ইমাজিন করেন না, আপনারা মধ্যযুগ বলেন না, মধ্যযুগীয় কায়দায়। তো আমি মধ্যযুগের হিস্ট্রি বলছি। এখন আমার নবী মধ্যযুগে আইনের ক্ষেত্রে কি পরিমাণ সংশোধন এনেছেন। আপনি বলছেন মধ্যযুগীয় বর্বরীয় কায়দায়, কি বর্বর কায়দায়? হাত কাটতে বলেছেন, শরীয়ত বললে হাত কাটানি মাথায় আসে কেন? আমার কারণে, আমার কারণে। আপনি দাড়ি টুপি পরে রাস্তার মধ্যে নিয়ে, যেমন আমি নট টু ক্রিটিসাইজ এনিবডি, জাস্ট টু কনভে দিস মেসেজ টু মাই ব্রাদার। আমার এক ভাইকে, যিনি ওয়াজ তকরীর করেন, ঠিক আছে, ওনাকে পুলিশ স্টপ করেছে, যে কোনো কারণে পুলিশ স্টপ করতে পারে। কিন্তু আপনি যদি চোখ বড় করে এমনি এমনি করে বলেন হ্যাঁ দেখে নিব, বাস দিয়ে মাইর দিব, তো শরিয়া বলতে আমি বুঝতেছি স্টোনিং। এখন শরিয়ার ডেমনস্ট্রেশন আমাকে দেখেছে, তো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কি করেছে? এটারে তালগুল পাকিয়ে প্রপাগান্ডা বানিয়েছে। দিস ইজ শরিয়া এন্ড দিস ইজ দি ডেমনস্ট্রেশন অফ শরিয়া। এখন আপনি বিহেভিয়ারটা দেখাইতে পারলেন না, আপনি পুলিশকে বলা দরকার ছিল ভাই আমার কোনো দোষ আছে। যাই হোক, আপনি আইনের লোক, করলে করেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি যে বিহেভিয়ার দেখিয়েছেন, আমি আমার ভাইকে অনুরোধ করব আপনি অনলাইনে একবার সরি বলে দেন। এই বিহেভিয়ারটা কারো কাম্য না, যেই হোক, আমি হলে আমার জন্য কাম্য নয়। পজিটিভ চিন্তা করেন। আর জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা। এই দাঙ্গা হাঙ্গামা দিয়ে আপনি জাতিকে ফ্রাস্ট্রেটেড করবেন, ডিপ্রেস করবেন, মেন্টালি অ্যানশাস করবেন, কিন্তু জাতিকে রক্ষা করতে পারবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই টোটাল কাজকর্ম করে 13 বছর আমার নবী এই হজ করতে যান। হজের মধ্যে আরাফার ময়দানে আমার নবী বিদায় হজ্জের ভাষণ দেন। কই 300-400 সাহাবী, কই এখানে বিদায় হজ্জের ভাষণের লক্ষাধিক সাহাবী। আমি যখন এমপি মহোদয়কে বললাম যে 10 বছরের 87টা ছোট বড় যুদ্ধে ফ্রম বোথ পার্টিজ মাত্র 400 থেকে 500 জন মানুষ হত্যা হয়েছে, আমার বলছে আর ইউ রাইট? আই সেড আই এম রাইট, আই এম নট ক্রেজি। তো ওরা একটা কথা বলে আর ইউ ক্রেজি, মানে এতটা যুদ্ধের মধ্যে আপনারা বর্বর যুগ বলতেছেন না, সেজন্য বর্বর যুগের কথা বলছি।
যে 400-500 মানুষ আপনি হত্যা করেছেন, সেটা এই সভ্যতার যুগে এসে কিছুদিন আগে আপনি এর চেয়ে বেশি মানুষ হত্যা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আমার নবী এই জায়গাটা চান নাই। আচ্ছা, বিদায় হজ্জের ভাষণে এসেছেন, আমার নবীর অ্যাড্রেস দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মুসলমানদেরকে বলছেন আমার নবী পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। It's a new world order announced by the Holy Prophet sallallahu alaihi wasallam. আচ্ছা, অ্যানাউন্সটা কিভাবে দেখেন? এটা আজকে থেকে আমার নবী বলছেন, আজকে থেকে সমাজের মধ্যে ভ্যালিডিটি এবং অ্যাপ্রিসিয়েশন স্কিন বেসড হবে না। স্কিন বেসড, no matter who you are, what is your skin color, which country you belong to, African, European, Arabian, doesn't matter. Even you are an African slave, but আপনার মধ্যে যদি অন্তরের মধ্যে গড অ্যাওয়ারনেস থাকে, গড অ্যাওয়ারনেস। গড অ্যাওয়ারনেস কাকে বলে? তো গড অ্যাওয়ারনেস হচ্ছে ডুস করেন আর ডোন্টস করেন, প্রত্যেকটা জায়গায় আপনার ভিতরে এই বিষয়টা থাকবে যে এটার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটাকে গড অ্যাওয়ারনেস বলে। যেই ব্যক্তির ভিতরে গড অ্যাওয়ারনেস আছে, আমার স্টেটের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, ইভেন হি ইজ অ্যান আফ্রিকান স্লেভ, নো ম্যাটার। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে স্কিন বেসড যে আইডেন্টিটি আমাদের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। আপনি বলবেন হুজুর না আমরা তো মুসলমান। এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে বলছেন, আপনাদের জনাব ট্রাম্প সাহেব অনেক রুট আল্লাহ ভুল বলেছেন, এর চেয়ে বেশি রুট আপনার সমাজের চৌধুরী সাহেব, যার কাছে টাকা পয়সা আছে। আমরা যাদের কাছে কিছুটা, আমি আমার কথা বলি, আমরা যারা হুজুর এখন আমরা তো অনেক বড় এলিট, সবার সাথে কথা বলি না, পয়সা হলো না হলে হাতও ধরি না। বুঝতে পেরেছেন? এটা কিসের কারণে? আমার কাছে সর্বোচ্চ কোটি 2 কোটি টাকা আছে, অত 2-4 জন মানুষ আমাকে চিনে। আপনি সে একটা মহাদেশের প্রেসিডেন্ট, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ফ্লাইট নিয়ে গেলে, মানে জেএফকে থেকে যদি আপনি ক্যালিফোর্নিয়া যান 8 ঘন্টা সফর করতে হয় ফ্লাইটে, আর আপনি জেএফকে যদি হিথ্রো আসেন তো 7.5 ঘন্টায় আসতে পারবেন। জেএফকে থেকে যদি আপনি ডালাস যান, বুঝতে পেরেছেন, 9 থেকে 10 ঘন্টা লাগে। তো সেই মহাদেশের প্রেসিডেন্ট, সে যে আমাকে বলতেছে, এটাই তো বড় কথা। এর যে কম টাকার লোক আমাদের এখানে, আমাদেরকে একটু আমরা বুঝি না মানসিক সাইকোলজি, হ্যাঁ, সবার সাথে আমরাও তো মিশতে চাই না। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমার নবী স্কিন বেসড এই আইডেন্টিটি, ইন্টারেস্ট বেসড যে ইকোনমি, সেটাকে আমার নবী বলেছে আমি পায়ের তলে দিয়ে সেটাকে একেবারে সমাজ থেকে ডিসঅ্যাপিয়ার, এলিমিনেট করে দিয়েছি। এরপরে আমার নবী লেবার রাইটস ঘোষণা করে, হিউম্যান রাইটস ঘোষণা করে, উইমেন রাইটস ঘোষণা করে, প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলে আমার নবী। এই বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী পুরো সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দুইটা, একটা জ্ঞান, একটা ভদ্রতা। বড় আজীব জিনিস একটা জ্ঞান। এটাকে আপনারা